Ghost Stories by Nine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের তৃতীয় এপিসোড। তো আজকে লোমহর্ষক 3টি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি নাইম আপনাদের সামনে। আশা করছি আজকের ঘটনা 3টি আপনাদের ভালো লাগবে। তো ঘটনায় যাওয়ার আগে আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনাটি পাঠিয়ে দিন। আর আমাদের ঘটনা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনাটি একটি বাড়ি কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম তানভীর আহমেদ নিবিড়, বলছেন বনশ্রী থেকে। তো আমি তিনি যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি। চলে যাচ্ছি ঘটনা। এই ঘটনাটি ঘটে যায় 2019 সালে। তখন আমরা একটা বাসায় ভাড়া উঠি, আমি আমার পরিবার সহ। আমি আমার মামার বাসা থেকে পড়াশোনা করতাম। আমি বাসাটির এক্স্যাক্ট লোকেশন বলছি না, কারণ বাসাটি এখনও ভাড়া হয়, যদিও কোনো ভাড়াটিয়ে বেশি দিন থাকতে পারে না। বাসাটি বনশ্রীতেই, আমি এক্স্যাক্ট রোড নাম্বার আর বাসা নাম্বার বলছি না। তো আমরা 2019 সালে বাসাটিতে উঠি। বাসাটি বেশ পুরনো। বাসাটির ভেতর খুব একটা আলো বাতাস ঢুকতো না, যদিও বাসাটি ফ্রন্ট সাইডে ছিল। তারপরেও সারাদিন অন্ধকার হয়ে থাকতো, দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হতো। কেমন যেন একটা স্বেচ্ছেতে ভাব ছিল বাসাটির ভেতরের অ্যাটমসফিয়ার। আমি রাতে স্বাভাবিকভাবেই দেরি করে বাসায় আসতাম। সিঁড়িতে উঠতে গেলে কেমন যেন মনে হতো শরীর ভার হয়ে আসছে, আর আমার পাশে কেউ আছে। এটা শুধু আমি একাই বোধ করেছি এমনটাও না, আমার মামাও ঠিক একই কথা বলতো। বাসাটিতে ওঠার পর থেকেই কোনো কিছুই ভালো যাচ্ছিল না। অকারণেই সবার মন মেজাজ খারাপ থাকতো। পরিবারে কারো না কারোর শরীর অসুস্থ থাকতো। আমার মামা ছিল আর্থিকভাবে সচ্ছল, কিন্তু হঠাৎ অভাব দেখা দিতে শুরু করলো। এই ছিল বাসাটিতে ওঠার শুরুর 1-2 মাসের ঘটনা। এগুলা যে আমাদের সাথে ওই বাসায় ওঠার পর থেকে হচ্ছিল সেটা আমরা ঠিক বুঝছিলাম, কিন্তু ওই বাসার কারণে হচ্ছিল না কেন হচ্ছিল তা আমাদের বোধগম্য ছিল না। এরপর যত দিন যেতে থাকে তত আমরা বুঝতে থাকি বাসাতে সমস্যা আছে। একে একে বিভিন্ন রকমের অস্বাভাবিক বিষয় ঘটতে থাকে আমাদের সাথে। আমার নানু শুরু থেকে বলতেন এই বাসায় সমস্যা আছে। আমার মামাতো বোনরা 2 বোন, বড়টা ক্লাস 10-এ পড়তো আর ছোটটা 7-8 মাসের কোলে। ওই বাসায় ওঠার পর থেকে আমার ছোট মামাতো বোন সারাক্ষণ অকারণে কান্না করত। একমাত্র ঘুমিয়ে গেলে তার কান্না থামত। কিন্তু সেখানেও আর এক বিপত্তি। ওকে ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমের মধ্যে চমকে চমকে উঠত, চিৎকার করে কান্না করে উঠত। আমরা ডক্টর দেখাই, ভাবি হয়তো ওর পেট ব্যথা করে তাই এইভাবে কান্না করে, কিন্তু ডাক্তার দেখিয়ে ওর কোনো সমস্যায় ধরা পড়ে না। তাহলে কেন কাঁদে ও সারাদিন? আমরা কেউই তা বুঝতে পারছিলাম না। এভাবেই শুরু হচ্ছিল বাসাটির ভয়াবহ রূপের উন্মোচন। তখন অবধি বাসায় কোনো সমস্যা আছে তা নিয়ে নানু ব্যতীত আমরা কেউ মাথা ঘামাচ্ছিলাম না। নানুর কথাও আমরা তেমন পাত্তা দিচ্ছিলাম না, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বাসাটির ভয়াবহতার রূপ মাত্রা ছাড়িয়ে না যায়। বাসাটির রান্নাঘর ছিল ভেতর সাইডে, যার জন্য কোনো আলোই রান্নাঘর অব্দি যেত না। এমনিতেও বাসাটিতে তেমন আলো পৌঁছায় না, তা আমি আগেই বলেছি। তার উপর রান্নাঘর ভেতর সাইডে হওয়ায় আলো ঢোকার কোনো প্রশ্নই আসে না। রান্নাঘরের সাথে একটা বারান্দা, এরপর 2টি বিল্ডিংয়ের মাঝে যতটুকু দূরত্ব থাকে অতটুকু দূরত্বে একটি গলি। রান্নাঘরের বারান্দায় গেলে কেমন যেন একটা গা ছমছম অনুভূতি হয়। এরপর আসি বাসাটিতে ওঠার মাস 2 পর থেকে আমাদের সাথে ভয়াবহতার মাত্রা কতটা ছাড়িয়ে যায় সেই ঘটনায়।
প্রথম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন আমার মামি। রাতে আমার মামাতো বোন কান্না করার কারণে ওর দুধ বানিয়ে আনার জন্য আমার মামি রান্নাঘরের দিকে যেতে খেয়াল করেন রান্নাঘর থেকে নূপুরের আওয়াজ আসছে। মামি রান্নাঘরে যেতে খেয়াল করে নূপুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। মামি বিষয়টি নিয়ে তেমন কিছু মনে করেনি, কারণ পাশে অন্য বিল্ডিংও রয়েছে, হয়তো সেখান থেকেই নূপুরের আওয়াজ আসছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই নূপুরের আওয়াজ আমি আরও আগেই শুনতে পেয়েছিলাম। তো সেই ঘটনায় আমি পরে আসছি। তার আগে মামির বলার অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। এরপর থেকে কন্টিনিউয়াসলি মামি রাতে রান্নাঘরের দিকে গেলে নূপুরের আওয়াজ পেতে শুরু করে, কিন্তু রান্নাঘরে ঢুকলেই অমনি নূপুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই নূপুরের আওয়াজ পরিবারের সদস্যদের মন মেজাজ খারাপ থাকা, কারো না কারো অসুস্থ থাকা, মামার আর্থিক সচ্ছলতা চলে গিয়ে সংসারে অভাব দেখা দেওয়া, আমার ছোট 7-8 মাস বয়সী মামাতো বোনের সারাদিন কান্না করা, ঘুমের মধ্যে চমকে ওঠা, এসব হয়তো কাকতালীয় ব্যাপার। কিন্তু এখন আমি যা বলব তার কোন ব্যাখ্যা দাঁড় করাবো আমি? যেহেতু আমি আমার মামার বাসায় থাকতাম, তাই কয়েকদিন পর পরে আম্মু আমার সাথে দেখা করতে মামার বাসায় যেত। আম্মু তখন ঢাকায় এসেছে। একদিন আম্মু দেখে আম্মু যেই রুমে ঘুমিয়েছে সেই রুমের দরজার সামনে ঠিক আমার আকৃতির একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। যখন আম্মু তার দিকে তাকায়, ছায়ামূর্তিটি সেখান থেকে চলে যায়। আম্মু ভাবে হয়তো আমার ক্ষুধা লেগেছে, তাই আমি দেখতে এসেছি সে জেগে আছে কিনা। আম্মু উঠে আমার রুমে আসে আর আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু বলবে? আমি আম্মুর কাছে এই কথা শুনে হতবাক হয়ে যাই যে সে এই রাতের বেলা এসে আমাকে এই কথা জিজ্ঞেস করছে কেন। আমি তাকে জিজ্ঞেস করি, কই না তো, কেন? তখন আম্মু বলে, কেন তাহলে আমি এই রাতের বেলায় অন্ধকারে ভূতের মতো তার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম? এ শুনে আমি বলি, কই না তো, আমি তো ওইদিকে যাইনি, আমি তো আমার রুমে বসে ফোনে কথা বলছি। এ শুনে আম্মু চুপ করে থাকে আর কিছুক্ষণ পর আবার তার রুমে চলে যান। শ্রোতা বন্ধুরা, সাধারণত আমি অনেক রাত অবধি জাগতাম। মোটামুটি ভোরের আলো ফোটার সময় ঘুমাতে যেতাম। সারা রাত ল্যাপটপে কাজ করতাম, ফোনে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম, একটু পরপর ডাইনিংয়ে গিয়ে পানি খেতাম, হাঁটাহাঁটি করতাম, আর একবারে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম। তো আমি সারা রাত জাগনা থাকাতে আমি যতদিন বাসায় ছিলাম রাতে কখনোই কোনো সমস্যা আমার পরিবারের কেউ ফিল করেনি। বিপত্তি ঘটে তখন যখন আমি ছুটিতে আমার গ্রামের বাসায় চলে আসি। আমার মামার সকালে অফিস থাকে, তাই তার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়। বাবু কান্নাকাটি করতো, তাই মামা ড্রয়িং রুমে ফ্লোরিং করে ঘুমিয়ে পড়তো আর মামি বাবুকে নিয়ে বেডরুমে একাই থাকতো। এক রাতে আমার মামাতো বোন কান্না করছিল। রাত প্রায় আনুমানিক 1:30 কি 2টা বাজে। আমিও নেই, বাসায় বাকি সবাইও ঘুমে। তো মামি তার রুমে বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল আর বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি মামিকে সজোরে ধাক্কা দেয়। একে তো বাবু কোলে, তার উপর ধাক্কা দেওয়ার মাত্রা এত সজোরে ছিল যে মামি পড়ে যেতে নেয়। কোনোভাবে সে নিজেকে আর বাবুকে সেভ করে, কিন্তু সে সজোরে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। মামি ভয়ে হকচকিয়ে ওঠে। পরে মামি গিয়ে নানুকে ডেকে নিয়ে আসেন এবং নানুকে তার পাশে শুতে বলেন। আমি ঘটনার শুরুতেই বলেছিলাম, নানু শুরু থেকেই বাসায় যে সমস্যা আছে তা বুঝতে পেরেছিলেন। মামির এভাবে আচমকা নানুকে ডেকে নিয়ে আসায় নানু বুঝতে পারেন নিশ্চয়ই কিছু হয়েছে, সে কারণে মামি ভয় পেয়েছে। নানু রাতে মামিকে আর কিছু
জিজ্ঞেস করে না। মামির সাথে রাতে কি ঘটেছিল সকালে মামি নিজেই আমাদেরকে বলে। মামির সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে নানু বলেন, আমি আগেই বলেছিলাম এই বাসায় কোনো সমস্যা আছে। এসব শুনে আমার মামা তার কথায় বিশ্বাস করে না আর বলে, আরে ধুর, এসব কিছু হয় নাকি, দেখো ঘুমে পড়ে যেতে নিয়েছিল, আর বলছে ভূত ধাক্কা দিয়েছে। এই বলে আমার মামা ঠাট্টা করে অফিসে চলে যান। এর 2 কি 3 দিন পরে ঠিক একই ঘটনা ঘটে যায় আমার মামাতো বোন বড়টার সাথে। ও রাতের বেলা উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, আর তখন ঠিক একইভাবে ওকেও পেছন থেকে কোনো এক অদৃশ্য শক্তি সজোরে ধাক্কা দেয়। কিন্তু ও নিজেকে সামাল দিতে পারে না আর পড়ে যায়। ওর মুখটি গিয়ে ওয়াশরুমে যে বিটটি থাকে তার উপরে পড়ে, ওর থুতনি কেটে যায় এবং হসপিটালে নিয়ে গেলে 3টি সেলাই লাগে ওর থুতনিতে। পরবর্তীতে ও সুস্থ হলে ও বলে ও পড়ে যায়নি, ওকে কেউ পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এর কয়েকদিন পর আমার মামার সাথে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যায় যা আমার মামাকে বিশ্বাস করতে বাধ্য করে যে বাসাটিতে সত্যিই সমস্যা রয়েছে। ঘটনাটির ভয়াবহতা এতই ছিল যে আমার মামা এর পরেই বাসা ছেড়ে দিতে বাধ্য হয়। আমার মামা ড্রয়িং রুমে শুয়েছিল, হঠাৎ দেখতে পারে একটি কালো বিড়াল বাসার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছে। সে ভাবে, এই 5 তলার উপর বিড়াল কিভাবে আসলো? বিড়ালটিকে মামা তার বেডরুমের দিকে যেতে দেখে। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যায় বিড়ালটিকে তাড়ানোর জন্য। সে তার পুরা বেডরুম তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও বিড়ালটি খুঁজে পায় না। সেভাবে হয়তো জানালা দিয়ে বের হয়ে গিয়েছে। এই ভেবে সে আবার গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ সে দেখে বিড়ালটি এসে তার ফ্লোর বেডের বিছানার নিচে ঢুকে গেল। সে লাইট জ্বালিয়ে বিছানা উঠে দেখে বিছানার নিচে কিছুই নেই। সে মনে মনে তখন একটু একটু ভয় পেতে শুরু করেছে। তো যাই হোক, সে আবার লাইট অফ করে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে আল্লাহর নামে জিকির করছিল আর ভাবছিল বিষয়টা কি হলো, বিড়ালটা কই থেকে আসলো। আর সে স্পষ্ট দেখলো বিড়ালটা তার বিছানার নিচে ঢুকে গেল, কিন্তু বিছানার নিচে তো কিছুই নেই। সে শুয়ে শুয়ে এসব নিয়ে ভাবছিল, হঠাৎ খেয়াল করলো তার বিছানা অর্থাৎ ফ্লোরে বিছানো জাজিমটি তাকে 2 পাশ থেকে চাপড়ে ধরছে। জাজিমটি কেমন যেন 2 পাশ থেকে চেপে আসছে। সে উঠে বসে, দেখে সব ঠিক আছে। এরপর আবার সে শুয়ে পড়ে, কিন্তু আগের বারের মতো ঠিক একইভাবে জাজিমটি তার শরীরের সাথে জড়িয়ে আসছিল। এবার সে বুঝতে পারলো এই বাসায় সত্যি সমস্যা আছে। এতদিন তাকে মামি, মামাতো বোন, নানু যা বলেছে তা সম্পূর্ণ সত্যি। এর পরের দিন মামা দারোয়ানকে ডেকে নিয়ে আসে। তার কাছে জিজ্ঞেস করে আসলে এই বাসায় কি কোনো সমস্যা আছে কিনা। দারোয়ান কোনোভাবে স্বীকার করতে রাজি না, কিন্তু মামা নাছোড় বান্দা। পরে মামার জোরাজোরিতে দারোয়ান সত্যি বলতে বাধ্য হয়। তার ভাষ্য মতে এই বাসার 3য় তলায় এক ভাড়াটিয়া ছিল। উনি কবিরাজি করতেন। আসলে কবিরাজি না, উনি ছিলেন একজন কালো জাদুকর। এটা জানাজানি হওয়ার পর বাড়িওয়ালা তাকে বাসা ছাড়া নোটিশ দেন। তিনি এই বাসা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এর সমস্ত সমস্যা দেখা দিতে শুরু করে। দারোয়ানের ভাষ্য মতে তিনি চলে যান, কিন্তু তার একটি জিন এখনো এই বাসায় রয়ে গিয়েছে। এই জিনটির সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হতে হয় দোতলায়, অর্থাৎ যে ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, আর 5 তলায় যে ফ্ল্যাটটিতে আপনারা উঠেছেন। দোতলার সমস্যার মাত্রা 5 তলা থেকে আরও ভয়াবহ।
দোতলায় বাড়িওয়ালা তার পরিবার সহ থাকেন। বাড়িওয়ালার ছেলের বউকে প্রায়শই ঘুমের মধ্যে বিছানা থেকে ফেলে দেয়। এমনকি বাড়িওয়ালার ছেলের বউ একদিন রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ আচমকা তার চুলে এমন হ্যাঁচকা টান অনুভব করে যে সে মাটিতে ছিটকে গিয়ে আছড়ে পড়ে। এই বাসায় আসলে কোনো ভাড়াটিয়াই 1-2 মাসের বেশি থাকতে পারে না। আপনারা তো সেখানে অনেক সহ্য করেছেন, 5 মাস ছিলেন। এসব শোনার পরেই মামা বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, আর আমরা পরের মাসে বাসা ছেড়ে দেই। শ্রোতা বন্ধুরা, এবার আমি আসি আমার বাসাটিতে ঘটে যাওয়া ঘটনায়। আমি শুরুতেই বলেছিলাম নূপুরের আওয়াজ আমি শুরু থেকেই পেয়েছি। আমি সেই নূপুরের আওয়াজ অনুসরণ করে পেছনেও গিয়েছি যে আওয়াজটি আসলে কোথা থেকে আসছে। কিন্তু যে আমি আওয়াজটি অনুসরণ করে এগিয়ে যেতাম, তখনই আওয়াজটি বন্ধ হয়ে যেত। এই নূপুরের আওয়াজটি আসতো রান্নাঘরের ঠিক বারান্দা থেকে। আমি আগে বলেছি আমি সারা রাত জেগে থাকতাম, তো রাতেই এই নূপুরের আওয়াজ বেশি পাওয়া যেত। কিন্তু অদ্ভুতভাবে বাসাটিতে আমি কখনো কোনো রকম ভয়ের অনুভূতি পাইনি। ওই বাসাটিতে আমার সবসময় খুব ভালো লাগতো। যখনই বাসায় যেতাম মনের ভিতর এক অজানা আনন্দ কাজ করত। বাসাটিতে আমার রুমের সাথে যে বারান্দা ছিল সেটি ছিল পুরোপুরি থাই গ্লাস করা। আমি সারা রাত বারান্দায় বসে ল্যাপটপ চালাতাম, ফোনে কথা বলতাম, কিছু কিছু সময় অকারণেও বারান্দায় গিয়ে বসে থাকতাম। বাসাটিতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছিল আমি ভোরের আলো না দেখা অবধি কখনো ঘুমাতে যেতাম না। কত যে ভোর দেখেছি সে বাসায় আমি, তার হিসাব নেই। অদ্ভুত এক আনন্দ কাজ করত বারান্দায় বসে ভোর হওয়া দেখাতে। আর একটি বিষয় বলে রাখি, আমি ওই বাসায় থাকতে প্রতিনিয়ত ফজরে নামাজ পড়তাম। কেমন যেন এক অদ্ভুত আসক্তি ফিল করতাম যখন ফজরের আজান দিত। আর নামাজ পড়লে মনের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যেত। ওই বাসায় থাকতে আমি একটি ফজরের নামাজও বাদ দিইনি। এমনকি শীতের দিনেও আমি আমার শরীর যদি পাক না থাকতো, আমি রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে গোসল করেও নামাজে দাঁড়িয়ে যেতাম। বিশ্বাস করেন ভাইয়া, ওই বাসা ছেড়ে দেওয়ার পর থেকে আজ অবধি আমি নিজস্ব প্রয়োজন ব্যতীত ফজরের নামাজ পড়িনি। কিন্তু ওই বাসায় থাকতে নামাজ না পড়লে আমার মনের মধ্যে খুব অশান্তি কাজ করত। কিন্তু ওই বাসা ছেড়ে দেওয়ার পর থেকে আজ অবধি অনেক ফজরের আজান শুনেছি, কিন্তু কখনোই নামাজের প্রতি আমার অমন আসক্ত বোধ করিনি। ওই বাসা ছাড়ার পর নামাজ না পড়লে যে অশান্তি লাগতো সে অশান্তিও বোধ করিনি, আর নামাজ পড়লে যে শান্তি লাগতো সে শান্তিও বোধ করিনি। এর অনেক বছর পর আমি একজনের সাথে এই ঘটনা শেয়ার করি। সে টুকিটাকি আধ্যাত্মিক লাইনে চলাফেরা করে এবং হালকা পাতলা কবিরাজি জানত। পরবর্তীতে সে আমাকে বলে বাসাটিতে যে জিনটি ছিল সেটি একটি মেয়ে জিন। তার নাকি আমাকে ভালো লেগেছিল। তাই আমি যখন বাসায় ঢুকতাম মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ বোধ করতাম, এবং এই কারণে বাসার সবাই কোনো না কোনো ভয়ের শিকার হলেও আমি কখনো কোনো ভয়ের শিকার হইনি, বা সে আমাকে ভয় দেখায়নি এবং আমার কোনো ক্ষতিও করেনি। আর আমি কিছুদিন যদি ওই বাসায় থাকতাম তাহলে নাকি সে হয়তো আমাকে দেখাও দিত। তো এই ছিল আমার ঘটনা, যা ঘটে গিয়েছে আমার এবং আমার পরিবারের সাথে। জানি না ঘটনাটি ভয় কিনা, তবে এতটুকু বলবো যে সম্মুখীন হয় একমাত্র সে বুঝতে পারে ভয়ের মাত্রা কতটুকু। আর যাদের সাথে ঘটে যায় শুধুমাত্র তারাই বুঝতে পারে কতটা কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছে তাদের সেই দিনগুলো। তো এই বলে তিনি শেষ করেছেন তার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি বেশ বড় একটা ঘটনা। ঘটনাটির ভয়াবহতা সত্যি একটু রহস্যময় আর একটু অস্বাভাবিক। আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে ঘটনাটি। আপনাদের কাছেও কেমন লেগেছে ঘটনাটি তা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ তানভীর আহমেদ নিবিড় আপনাকে, আপনার এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাই
আমরা আমাদের আজকে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দেই, 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে প্লিজ আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সেরা ভয়ানক ঘটনাটি পাঠিয়ে দিন, যাতে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলে যাচ্ছি আমি ঘটনাটি পাঠিয়েছেন পাবনা বেড়া থেকে এমডি ওয়াসিম। চলে যাচ্ছি এমডি ওয়াসিমের ঘটনায়, যেভাবে তিনি বলেছেন। ঘটনাটি ঘটে যায় আনুমানিক 2013 কি 14 সালে। ঘটনাটি ঘটে যায় আমার বোনের ছেলের সাথে, নাম রাব্বি। ঘটনাটি যখন ঘটে তখন রাব্বি ক্লাস 6-7 পড়ে। মধ্যবিত্ত পরিবারের সন্তান সে। তার বাবার একটি মুরগির খামার ছিল। রাব্বি ছিল ভীষণ চঞ্চল প্রকৃতির ছেলে। পুরো এলাকা জুড়ে সবাই চিনত ওকে। পড়াশোনার পাশাপাশি সে তার বাবার মুরগির ফার্মের দেখাশোনা করত, তার বাবার ব্যবসায়ও সাহায্য করত। ঘটনাটি যেদিন থেকে শুরু হয় তার 1-2 দিন আগে সে আমার কাছে 1000 টাকা চায়। সে বলে আবার তার বাবার কাছ থেকে নিয়ে আমাকে দিয়ে দেবে। আমার কাছে তখন টাকা না থাকে আমি তাকে বলি, আমার কাছে তো এখন টাকা নেই, আমি যখন রাতে বাসায় যাব তখন আমি তোমাকে ডাক দিব, তুমি এসে নিয়ে যাও। সেটাই ছিল ওর সাথে ওর সুস্থ থাকা অবস্থায় আমার শেষ দেখা। ঠিক তার 2 দিন পর রাব্বি বিকালে বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। বন্ধুদের সাথে খেলার এক পর্যায়ে রাব্বি সেন্সলেস হয়ে মাঠে পড়ে যায়। তারপর ওর বন্ধুরা সবাই মিলে রাব্বিকে তার বাসায় নিয়ে যায়। ওর বাবা মা রাব্বির বন্ধুদের জিজ্ঞেস করে কি হয়েছে, কেন রাব্বি অজ্ঞান হয়ে গেল। কিন্তু রাব্বির বন্ধুরা কোনো উত্তর দিতে পারলো না। ওরা বলে আমরা কিছুই জানি না, ও আমাদের সাথে খেলছিল আর তখনই হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর আমরা ওকে বাসায় নিয়ে আসি। এরপর রাব্বির জ্ঞান ফেরে। সবাই তাকে জিজ্ঞেস করছিল কেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু রাব্বি কোনো কিছুই মনে করতে পারে না। এরপর থেকে শুরু হয় রাব্বির সাথে ঘটা অস্বাভাবিক ঘটনা। রাব্বি দিন দিন প্রচুর হিংস্র হয়ে উঠতে থাকে। যেই রাব্বি খাওয়া দাওয়ার প্রতি ছিল অনীহা, সেই রাব্বি গামলা ভর্তি ভাত সে একাই খেয়ে ফেলত। রাব্বিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার কোনো সমস্যাই ধরতে পারে না, ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এরপর রাব্বির বাবা মা এলাকার এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর একদিন রাতের বেলা রাব্বিদের বাসায় আসেন। এসে হুজুর বাসার সকল সদস্যকে এক রুমে চলে যেতে বলেন আর রাব্বিকে অন্য রুমে রাখতে বলেন। শুধুমাত্র বাসার 2 কি 3 জন শক্তিশালী ব্যক্তিকে হুজুর রাব্বিকে রাখা ঘরে থাকতে বলেন। হুজুর পুরো বাসার আলো নিভিয়ে দিয়ে বাসা অন্ধকার করে দিতে বলেন আর সবাইকে বলে দেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো কেউ ঘর থেকে বের হবে না। এরপর সবাই দেখতে পায় বাসার মেইন গেট একা একাই খুলে যায় আর একটি পাখি এসে হুজুরের কাছে বসে। এবার হুজুর সবাইকে ঘর চলে যেতে বলেন। আসলে যে পাখিটি এসেছিল সেটি ছিল হুজুরের পালিত জিন। হুজুর প্রথমে তার পালিত জিনের কাছে বিস্তারিত সব শুনে নেন, যেটি পরে আমাদের হুজুর বলেছিলেন কিছুটা এভাবে। রাব্বি যখন মাঠে খেলছিল তখন সে বল আনতে একদিকে ছুটে যায়, আর সে যেদিকে ছুটে যাচ্ছিল সেখানে শুয়েছিল একটি জিন, যেটি রাব্বি শরীরে ভর করেছে। রাব্বি দৌড়ে যাওয়ার সময় জিনটির পায়ে পাড়া লাগে, এতে করে জিনটি ক্ষিপ্ত হয়ে ওঠে আর রাব্বির শরীরে ভর করে। এরপর হুজুর রাব্বির রুকাইয়া শুরু করেন এবং রাব্বির উপর ভর করা জিনটিকে রাব্বির শরীরে হাজির করেন। এরপর শুরু হয় জিন আর হুজুরের কথোপকথন। হুজুর বলেন ও বাচ্চা ছেলে খেলছিল ওখানে, ও তো দেখতে পায়নি তুমি সেখানে শুয়ে আছো, তাহলে কেন তুমি ওর ক্ষতি করতে চাইছো? ও ভুল করেছে, ও যা করেছে না দেখে না বুঝে করেছে, তুমি চলে যাও ওর শরীর থেকে, ওকে ছেড়ে দাও। তখন জিনটি বলে আমি যদি ওকে ছেড়ে চলেও যাই এই ছেলে আর বাঁচবে না,
কারণ আমি ইতিমধ্যে ওর ভিতরের সব নষ্ট করে ফেলেছি। তাই আমি চলে গেলেও ওর বাঁচার আর কোনো উপায় নেই। তখন হুজুর রেগে গিয়ে বলেন, আমি এত কিছু বুঝি না, তুই এখন যেভাবে পারিস ওকে সুস্থ করে দিবি। তখন জিনটি বলে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি ওর মাথা থেকে পা অবধি সম্পূর্ণই খেয়ে ফেলেছি। এই ছেলেটির বাঁচার আর সম্ভাবনা নেই। ও আর বেশি দিন বাঁচবে না, 2 থেকে 3 দিনের মধ্যেই ওর মৃত্যু হবে। এরপর সত্যি 3 দিনের মাথায় রাব্বি আমাদের সবাইকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। ও মারা যাওয়ার পর ওর পোস্টমর্টেম করে দেখা যায় সত্যি ওর মাথার ব্রেন থেকে শুরু করে ওর কলিজা সব পচে গিয়েছিল। তো এই ছিল আমার বোনের ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। সবাই রাব্বির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আমিন। তো এই বলে এমডি ওয়াসিম তার ঘটনা শেষ করেছেন। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানান আমাদের। আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন রাব্বিকে বেহেশত নসিব করেন, আমিন। আর আমি ধন্যবাদ জানাই এমডি ওয়াসিমকে তার ঘটনার জন্য। আসলে আমি জানি না এই ঘটনাটি শুনে আপনারা কতটা ভয় অনুভব করেছেন, কিন্তু আমার কাছে ঘটনাটি শুনে অনেক খারাপ লেগেছে। একটি ছোট তরতাজা প্রাণ কিভাবে ঝরে গেল, কেন গেল? তার একটি অজানা ভুলের জন্য, যে ভুলটি সে ইচ্ছা করে করেছিল না। এমনকি সে জানতো না যে তার দ্বারা এমন ভুল হয়ে গিয়েছে যে তাকে এত অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দেবে। যাই হোক, আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তার কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের তৃতীয় ঘটনায়, অর্থাৎ শেষ ঘটনাটিতে। ঘটনাটি কালেক্ট করেছে আমাদের মডারেটর সামিন রাহাত। এই ঘটনাটি সে সংগ্রহ করেছে তার মামার কাছ থেকে। তার মামা নাম রনি, বলছেন শনিরাখড়া থেকে। তো তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি ঘটনাটি। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আনুমানিক 2002-3 সালের হবে। 31st নাইটের ঘটনা। মৌচাক মার্কেটের একটি দোকান থেকে শার্ট কিনেছিলাম। শার্টটা ঢোলা হওয়ায় আমি আবার ফিরে আসছিলাম শার্টটি ফেরত দিয়ে অন্য একটি নিয়ে যাব বলে। দোকানটা খোলা না থাকায় হাঁটতে হাঁটতে বেলি রোড আর তার সংলগ্ন রমনা পার্কে চলে গিয়েছিলাম। ইচ্ছে ছিল সন্ধ্যার পর দোকান খুললে তখন না হয় আবার আসবো, তার আগে একটু ঘোরাফেরা করা যাক। যথারীতি সন্ধ্যার আজান দিয়ে দিল। আমিও হাঁটা দিলাম পার্ক থেকে বের হওয়ার জন্য। অনেক ভেতরের দিকে চলে এসেছিলাম বোধহয়। সেদিকে বেশি একটা মানুষ ছিল না। হাঁটার পথ ধরে হাঁটছি, হুট করে একটা ছেলে এসে পাশাপাশি হাঁটতে শুরু করলো। আমি বুঝলাম ছ্যাঁচড়া ম্যাচড়া কতগুলো ছেলেপেলে আছে না, সেরকমই কেউ। পিছা করতে করতে ছেলেটি আমার পাশাপাশি চলে আসলো। আমার সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। আমি কড়া গলায় তাকে বললাম আমি তার সাথে কথা বলতে চাই না। সে পাশ কাটিয়ে চলে গেল। আমি পার্কের লেকের পাশ দিয়ে দ্রুত হাঁটতে লাগলাম, তাড়াতাড়ি বের হতে হবে। তারপর লেকের পানিতে তাকাতে আমি যা দেখলাম তা যেন আমার পুরো শরীর রক্ত শূন্য করে দিল। সেই ছেলেটা, হ্যাঁ সেই ছেলেটাই তো লেকের পানিতে লাশ হয়ে ভেসে যাচ্ছে। আমি হিতাহিত বোধ হারালাম আর পাগলের মতো দৌড় দিলাম। বেলি রোড ধরে ছুটলাম। মানুষ আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। আমি আসলে
কি দেখলাম আমি নিজেও জানি না। এসব কি শুধুই আমার কল্পনা নাকি অপ্রাকৃতিক কিছু, তা আজও আমাকে ভাবায়। তো এই ছিল সামিন রাহাতের সংগ্রহের ঘটনা। খুব ছোট একটা ঘটনা, কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা। ধন্যবাদ সামিন রাহাতকে তার ঘটনার জন্য। তো এই ছিল আমাদের আজকের 3টি ঘটনা। কেমন লেগেছে আমাদের আজকের এপিসোড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আমাদের আজকের এপিসোড ভালো লেগেছে। আবারও বলি, আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।